আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র মালয়েশিয়া আপডেটে। মালয়েশিয়া বয়সেলের মাধ্যমে অর্থাৎ সরকারিভাবে কর্মী যাবে। কারা যাবে? ওই যে যারা 5 লাখ 6 লাখ টাকা দিয়ে 31 মে 2024 যেতে পারেননি, সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, টাকা পয়সা লেনদেন সব কিছু ক্লিয়ার, শুধু ফ্লাইটের অপেক্ষা। সেই কর্মীদেরকে বয়সেলের মাধ্যমে তারা যাবে 7800-র মতো কর্মী, শুধুমাত্র কনস্ট্রাকশন খাতে। তাও কবে যাবে, কবে নাগাদ যেতে পারবে সেই বিষয়ে কোনো পরিষ্কার তথ্য বা ধারণা নেই। সময় চলে গেছে এর মধ্যে, কিন্তু 1 বছরের বেশি সময়। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। তবে এখানে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কর্মীদের জন্য, সেটি হলো নতুন করে আবারও 1,60,62,000 টাকা তাদেরকে দিতে হবে। একবার 5-6 লাখ দিয়েছেন, 1 বছরের বেশি অপেক্ষা করেছেন, এর মধ্যে দফায় দফায় সরকার নীতি পরিবর্তন করেছে, কি করবে না করবে, টাকা ফেরত কে দেবে না দেবে, 4 দফা নীতিমালা বা পদ্ধতি পরিবর্তন করে শেষ পর্যন্ত বয়সেলের মাধ্যমে যাওয়ার জন্য বলা হয়েছে। বয়সেল সরকারি প্রতিষ্ঠান। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যেই MOUটি স্বাক্ষর হয়েছে, যেটি এখনও কার্যকর বা বলবৎ আছে, সেখানে পরিষ্কার উল্লেখ আছে মালয়েশিয়াতে কর্মী নিয়োগের পুরো খরচ বা সম্পূর্ণ খরচ বহন করবে নিয়োগদাতারা। এখানে কিছু খরচ আনুষঙ্গিক থাকতে পারে, বাট পুরো খরচ নিয়োগদাতাদের। তাহলে বেসরকারিভাবে যখন কলিং ভিসা চালু ছিল, যখন MOU হয়েছে, তারপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে 78,990 টাকা নির্ধারণ করে দেয়া হয় খরচ, সর্বোচ্চ খরচ। যদিও কর্মীদেরকে দিতে হয়েছে 4 লাখ 5 লাখ 6 লাখ। এখন বয়সেল সরকারি প্রতিষ্ঠান, কর্মীরা একবার টাকা পয়সা 5-6 লাখ দিয়েছে, 1 বছরের বেশি সময় অপেক্ষা করেছে, এর মধ্যে নানা হয়রানি ভোগান্তিও গিয়েছে। এখন সরকারি প্রতিষ্ঠান যে এই যে 1,60,000 টাকার ধরেছে খরচ বা অভিবাসন ব্যয়, এটা কি কর্মীদের আবার দিতে হবে? কি কারণে? এই প্রশ্ন কিন্তু কর্মীরা করছেন। আগে যে সরকার অভিবাসন ব্যয়টি নির্ধারণ করেছিল, সেটি আসলে কাদের জন্যে? তাহলে সরকারিভাবেই যদি অনিয়মটি করা হয় এবং সেটি প্রকাশ্যে করা হয়, MOU কি তারা এখানে মানে অকার্যকর? নাকি আগে যে টাকা পয়সা কর্মীরা দিয়েছে সেই টাকা পয়সার কোনো গুরুত্ব তাদের কাছে ছিল না? এটি কর্মীদের কিন্তু প্রশ্ন। তাহলে বেসরকারি রিক্রুটিং এজেন্সিওয়ালারা তো এখানে একতরফাভাবে তারা দীর্ঘ বছর ধরে এই অভিবাসন ব্যয়ের জন্য দায়ী। এরপরে দায়ী করা হয় সাব এজেন্ট বা মাঠ পর্যায়ে যারা মধ্যস্বত্বভোগী থাকেন তাদেরকেও দায়ী করা হয়। নিশ্চয়ই অনেকের নামে অভিযোগ আছে, অনেকেই অনৈতিক কাজ করেন, কিন্তু এই যে বছরে 8 লাখ 10 লাখ 12 লাখ কর্মীর কর্মসংস্থান যে হচ্ছে, সেগুলো কিন্তু এই বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিকরাই কিন্তু সেই কর্মসংস্থান সৃষ্টি করছে। একটু চিন্তা করা যায়, যদি 1 বছর বিদেশে কর্মী না পাঠানো হয়, কর্মসংস্থান সৃষ্টি না করা হয়, তাহলে 10 লাখ বেকারের অবস্থা কী হবে? তাদের দিয়ে এই দেশ তখন মানে আমাদের বাস্তবতা কী, দেশের অভ্যন্তরীণ বাস্তবতা কী হবে? প্রবাসীদের মনেও কিন্তু সেই প্রশ্নগুলো রয়েছে। এই রেমিটেন্স তো পাঠাচ্ছেন এই প্রবাসীরা, সেই প্রবাসীদের জন্য আবার সরকার এখন পর্যন্ত শুধু সালামাদা পার হচ্ছে, হাততালি ছাড়া কি দেওয়া হয়েছে যদি বলা চলে যে এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই প্রত্যাশিত অনেক আকাঙ্ক্ষার, অনেক প্রত্যাশার সরকার, শ্রমবাজার না খুলে বাজার খোলার ক্ষেত্রে সরকার গুরুত্ব না দিয়ে এই বৈদেশিক কর্মসংস্থান খাতটি এই দীর্ঘদিন ধরেই কিন্তু স্থবির হয়ে আছে বলা চলে। এজন্য দ্রুত বন্ধ শ্রমবাজারগুলো খোলা এবং ট্রেডিশনাল লেবার মার্কেটের পাশাপাশি অন্যান্য শ্রমবাজার খুলে এবং সেখানে স্বচ্ছতা নিশ্চিত করে যাতে কর্মী পাঠানো হয়, কর্মীদের স্বার্থ যাতে সুরক্ষা এবং কর্মপরিবেশ যেন নিশ্চিত করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।